তারেক রহমানকে নিয়ে যে হাইপ, এই হাইপ খুব স্বল্প সময়ের মধ্যে সব এলোমেলো হয়ে ব্যর্থ হয়ে যাচ্ছে। এখন বিএনপির চেষ্টা হচ্ছে হাইপ তৈরি করা। এ সারা বিএনপি কোন রাজনীতি নেই, অনলাইনে অফলাইনে জনপরিসরে। তারেক রহমান আসছে, বাংলাদেশ কাঁপছে, কিন্তু মোটেও কাঁপছে না। বাংলাদেশ কাঁপছে শরীফ ওসমান হাদিতে। শরীফ ওসমান হাদি ইস্যু চাপা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে যারা মিছিল করেছে, বিএনপি তাদের বহিষ্কারও করছে। মির্জা ফখরুল পরে ঘটনা জানাজানি হলো যে জানাজায় যাবেন না, এজন্য অসুস্থতার ভান ধরেছিলেন, আসলে তিনি অসুস্থ না, অন্য প্রোগ্রামে গিয়েছেন। এবং মুহূর্তের মধ্যে আমরা দেখি যে প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে হুঙ্কার, মনে হয় যেন ৭৮ বছরের বয়সী ফখরুল এখন ৪৮ বছরের মধ্যবয়সী নেতা হয়ে গেছেন, এরকম একটা ভাব। তার জানাজার সময় নাকি হঠাৎ অসুস্থ। এগুলো বুংবাং খবর। যাই হোক দর্শক, তারেক রহমানকে নিয়ে হাইপ তৈরি বিএনপির এখন একমাত্র উদ্দেশ্য। মজার বিষয়, বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে না, কারণ তারা জানে যে প্রচারণা চালিয়ে লাভ নাই, তারা ভোট পাবে না। এর জন্য মেকানিজম করে ক্ষমতায় আসা এবং না পারলে ভোট বানচাল করা, এছাড়া বিএনপির আর কোনো রাজনীতি এখন নেই। তো দর্শক, এই জায়গায় তারেক রহমান 25 তারিখে আসলে কিছুটা হাইপ থাকার কথা। বিএনপি চেয়েছিল এই হাইপে নির্বাচন পার করে ফেলবো, তারেক রহমান আসে, বিশাল জনসমাবেশ, যে এত লোক বিএনপির, দেখছো কত লোক ঢাকায় এসেছে, এত লোক অন্য কারো আছে। কিন্তু না, জামাত এবার এমন একটা ইস্যু পেয়েছে, নৈতিক কারণে এবং রাজনৈতিক কৌশলগত কারণে এটা এমন ভাবে ব্যবহার করছে, তারেক রহমানকে নিয়ে বিএনপির হাইপ, বিএনপি বুঝে ওঠার আগেই জয় বাংলা হয়ে যাচ্ছে। কি সেটা? ৩ জানুয়ারি ঢাকায় জামাত মহাসমাবেশ করবে। এখন আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ৩ জানুয়ারি তো বেশি দিন না, লিখে রাখেন, 3 জানুয়ারির পর মন্তব্য করেন বা মেসেজ দিয়ে। বিএনপি তারেক রহমানকে রিসিভ করার উদ্দেশ্যে যে জনসমাবেশ বা মহাসমাবেশ করছে, এই মহাসমাবেশের চাইতে অনেক বড় মহাসমাবেশ করে পুরো জাতিকে চমকে দিবে বাংলাদেশ জামাত ইসলামী ৩ জানুয়ারি। এবং টপিকটা দেখেন, তারেক রহমান দেশে আসছে, যেটা রহস্যজনক, যেটা আসার কথা ছিল অনেক আগে, এবং খালেদা জিয়া অসুস্থ, এটা বিএনপির জন্য বিব্রতকর। এই দেশে আসাটা বিএনপির জন্য হ্যাপি না। এবং এই বিএনপির যে বিশৃঙ্খল দল, তারা তারেক রহমানকে রিসিভ করা নিয়ে ঝামেলা টামেলা, ধাক্কাধাক্কি, মারামারি, পদতলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটতে পারে। তার বিপরীতে জামাত কত সুশৃঙ্খল ভাবে তাদের ৩ জানুয়ারি মহাসমাবেশ করে, জাস্ট ওয়েট অ্যান্ড সি দেন মেক কমেন্ট। লোক বিএনপির চাইতে অনেক বেশি হবে। তাহলে বিএনপি যেটা চেয়েছিল যে তারেক রহমানকে রিসিভ করতে এত লোক, বিএনপির মহাসমাবেশ একসাথে 2 কাজ, ওটা 1 সপ্তাহ থাকবে না, জামাত তার চাইতে বেশি লোক হাজির করে হাইপ পুরোটা জামাতের ঘরে চলে যাবে। দর্শক, খবর, ইনকলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। এখানে এই বিএনপির হাইপ খেয়ে দেওয়া তো আছেই, আবার অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে। এটা আমরা বারবার বলি যে আগামী নির্বাচনে বিএনপি জেতার কোনো সম্ভাবনা নেই। বিএনপি জিতবে এটা বিএনপিও মনে করে না। এখন অবৈধ অস্ত্র, এটা বিএনপির একটা সম্বল। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী দিল্লি ভারত হচ্ছে বিএনপির সম্বল, তারেক রহমানের খালেদা পুত্রের সম্বল, এইভাবে লিখেছে। আর অবৈধ অস্ত্র হচ্ছে আর এক সম্বল। আর অবৈধ অস্ত্রগুলো ভারত থেকেই আসে, কুমিল্লা সীমান্ত, বিভিন্ন সীমান্ত থেকে মাদকের মধ্যে বা নানান মালামালের মধ্যে অস্ত্র ধরা পড়ছে নির্বাচন বানচাল করতে। এখন আবার জামাতের টপিকটা কি? বিএনপি টপিক হচ্ছে তারেক রহমানের বিতর্কিত বাংলাদেশ সফর। অনেকে বলছেন থাকবেন না, 7 দিন পর চলে যাবেন, হোয়াট এভার, থাকুক, আমরা সেটা চাই। ব্রিটেনে অ্যাসাইলাম নাকি বাদ দিয়ে আসেন নাই, কিন্তু জামাতের টপিক হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবি। সেই শরীফ ওসমান হাদি বাংলাদেশের বিকল্প নাম, বাংলাদেশের অনুভূতি।
যে শরীফ ওসমান হাদির জানাজা জিয়াউর রহমানের জানাজাকে সারপাস করেছে, সেই শরীফ ওসমান হাদির পক্ষে জামাত মহাসমাবেশ করবে, জামাতে নির্বাচনী মহাসমাবেশও হবে একই সাথে। এটা বলার অপেক্ষা রাখে না। এবং আপনি দেখবেন যে জামাতের মহাসমাবেশে শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা থাকবে এবং তারা বক্তব্য দিবে। যেরকম এর আগে জামাতের মহাসমাবেশে আবরার ফাহাদের পরিবারের সদস্যরা ছিল, আবু সাইদের পরিবারের সদস্যরা ছিল, উদ্বোধনী করবে হয়তোবা শরীফ ওসমান হাদির পরিবারের সদস্যরা। তাহলে বিএনপি কেমন মারা খাচ্ছে? হাইপ থাকবে বিএনপির? না, থাকবে না। হাইপ মূলত একদিন পরেই ওই পদদলিত হয়ে দুই একজন মারামারি ঘটনা এগুলোতেই হাইপ খেয়ে যাবে। তারপরও এত লোক হয়েছে, এটা বেঁচে খাওয়ার যে চেষ্টা, ওটা জামাতের 3 তারিখের মহাসমাবেশ একদম এলোমেলো করে দিবে। আর জামাতের মহাসমাবেশ আপাতত 3 তারিখ জামাতের, কিন্তু যদি জামাতের শরীকদের সাথে ভালোভাবে আসন সমঝোতা হয় তাহলে সেটা 8 দলীয় জোটের মহাসমাবেশেও রূপ নিতে পারে। তাহলে তো সমাবেশের সাইজ 1.5 গুণ হয়ে যায়, পুরো ঢাকা শহরই হবে সমাবেশ। কারণ চরমোনাইয়ের তো অনেক লোক, জামাত যা পারে, জামাত যে পরিমাণ লোক হাজির করতে পারে, চরমোনাই হয়তোবা চরমোনাইয়ের ভোট জামাতের চাইতে অনেক কম, কিন্তু লোক সমাগম করা এটা জামাতের অর্ধেক পারবে প্রায় চরমোনাই। তাহলে ভোটের উপর 1.5 গুণ বেড়ে যায়, বিএনপিটা তো ধামাচাপা পড়ে যায়। বিএনপি গ্রামে গঞ্জে প্রচার করে বেড়াচ্ছে যে আমরা ভোট পাবো না, আমরা অস্ত্র দিয়ে ভোট ঠেকিয়ে নেব, তোমাদের যারা ভোট দিতে আসবে তাদের ভোট দিতে আসতে দিব না। এটা প্রকাশ্যে বিএনপির লোকজন বলে বেড়াচ্ছে। মানে এটা পারসেপশন তৈরি করার জন্য বলছে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে, যে মানুষ যেন মনে করে যে না, জামাত ক্ষমতা আসতে পারবে না, ক্ষমতায় বিএনপি আসবে, তাতে জোর করে হোক আর চুরি করে হোক। তো এইটাও তো থাকবে না। এই অবৈধ অস্ত্র ইউনুস কি মানে ইউনুস সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা, বিএনপি কে সাইজ করতে পারবে কিনা, মানে বিএনপি সন্ত্রাস করলে, এটা নিয়েই সন্দেহ সংশয় আছে। কিন্তু জামাতের মহাসমাবেশের ফলে ইউনুস বাধ্য হবে, নইলে তো আর জামাত আঙ্গুল চুষবে না। বিএনপি ভোট চুরি করবে, অবৈধ অস্ত্র দিয়ে ভয় দেখাবে, আর জামাত আঙ্গুল চুষবে না। দর্শক, 3 জানুয়ারি শুক্রবার দুপুর 12টায় ঢাকা শহরের মানিক মিয়া এভিনিউতে কর্মসূচি শুরু হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন মজার ঘটনা, এখন কর্মসূচি সরোয়ার্দী উদ্যানে না, মানিক মিয়া এভিনিউতে। এটা আর এক এডিশন মহাসমাবেশ সফল। এটার মধ্যে দিয়ে একটা বার্তা আছে, এবারে সংসদে যাবে জামাত, সংসদের পাশে বসে সমাবেশের মাধ্যমে জাতীয় রাজনীতি, এটা আর একটা বার্তা হবে। মহাসমাবেশ সফল করার লক্ষ্যে সোমবার 22 ডিসেম্বর রাতে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শাখা নেতারা সমন্বয় সভা করেন। সূত্র জানায়, সমাবেশের দেশের বিভিন্ন জেলা থেকে 1 মিলিয়নের বেশি নেতাকর্মী অংশগ্রহণ করবেন, মানে 10 লাখের বেশি। আর বিএনপি তারেক রহমানকে রিসিভ করতে কতজন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারছি, জামাত যদি 10 লাখ লোক হাজির করতে পারে, বিএনপি 5 লাখ 6 লাখের বেশি পারবে না। তা এই লোক সমাগমের দিক থেকেই তো বিএনপির হাইপ শেষ হয়ে যাবে। সূত্র জানা গেছে, দেশের বিভিন্ন প্রস্তুতি কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। এটা রাজনীতিতে একটা চমৎকার টপিক। এই টপিক বিএনপি কে আরো বেশি বেশিং করবে, যে বিএনপি কেন বলছে না, বিএনপি ওসমান হাদির বিরুদ্ধে আর বাংলাদেশ ওসমান হাদির পক্ষে। আপনি বরকত কাব্বাস আমার ভাই হাদির সাথে যে ব্যবহার করেছে, এটা শুনুন, থেকে শুনে নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে, কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? আমি দেশের জন্য পলিসি মেকিং এ সাহায্য করতে চাই। তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম, কেমন অভিজ্ঞতা? বলে, তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হইতে চাও? মানে এই আমার জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। যে এরপর আমি বললাম, বলে তুমি এই পরে যে প্রশ্নটা করো, তুমি তাহলে এখানেই কেন করছো? আর কোনো নাই? আমি বললাম, আমি এখানের ভোটার, ঢাকা 8-এর ভোটার, করতে সমস্যা কি? এরপর সে আমাকে বললো যে তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি, ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাজ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম, আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই, সমস্যা নাই তো। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম, চাচা এই মনস্তত্ত্ব ভাঙতে হবে। উঠেই সে বললো, তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম, ইয়েস, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু ভাঙবো। শুনেছেন, বরকত কাব্বাস
অ্যাকসেপ্ট করতে পারছে না সাধারণ ঘরের কোন মানুষ তাকে চ্যালেঞ্জ করবে। ওর বাবা ছিল পুরী বিক্রেতা, ওর বাবা ছিল কবর খোদক, ওর পেশা ছিল চাঁদাবাজি, হাইজ্যাক, পকেট মারা, চুরি, ডাকাতি, খুন এবং ধর্ষণ। আপনাদেরকে আমি একটা কথা বলি, ঐতিহাসিকভাবে এটা এখন আমাদের দেশের কালচার। হয় আপনার বাবার নাম মুজিব শেখ হতে হবে, তোফায়েল আহমেদ হতে হবে, আপনার বাবার নাম হতে হবে আবু সালেহ নাসিম, আপনার বাবার নাম হতে হবে বানরমুখ কামাল, আপনার বাপের নাম হতে হবে আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনার বাপের নাম হতে হবে শাহজাহান সিরাজ, বড় রাজনীতিবিদ এবং তাদের সন্তান সালাউদ্দিন। এগুলো যদি না হন আপনাদের অন্য একটা হতে হবে। সালাউদ্দিনের জন্য আজকের যারা গার্ড দিচ্ছে সালাউদ্দিনকে, সালাউদ্দিনের জন্য যারা মানুষ খুন করছে, সালাউদ্দিনের জন্য মানুষকে চিন্তাবাজি করছে, দখলবাজি করছে, বরখত আব্বাসের জন্য চাঁদাবাজি, দখলবাজি, খুন করছে, অনলাইনে সবাইকে গালি দিচ্ছে, তাদের ভবিষ্যৎ ভালো। তাদের ভবিষ্যৎ কেন ভালো জানেন? সে একদিন বরখত আব্বাস হবে, সে একদিন অস্ত্রবাজ হবে, ডালকাটা কামাল হবে, সে একদিন অপু হবে, সে একদিন নুরুন নবী চৌধুরী শাওন হবে। কারণ কি জানেন? তাদের মুখে তুলু তুলু কিছু পয়সা ঢুকায় বলবে যাও অমুক জায়গায় খুন করে আসো, ঠিক যেভাবে ফয়সাল করিম মাসুদ আমার ভাই হাদিকে গুলি করেছেন। ও ভালো, ফয়সাল করিম মাসুদ এই লোকের ভবিষ্যৎ অনেক, সে বাংলাদেশের মহান নেতা হবে। কারণ সাধারণ পরিবার থেকে উঠে আসা মেধাবী একজন নেতা যে সচিব হওয়ার স্বপ্ন দেখেছে, বরখত আব্বাসকে করেছে, তাদেরকে মেরে ফেলবে, তাদেরকে মেরে ফেলে ফয়সাল করিম মাসুদ সে তো বিষ হয়ে যাবে। কারণ এদের আশ্রয় বরখত আব্বাসের অন্তরে, এদের আশ্রয় তারেক রহমানের অন্তরে, এদের আশ্রয় হাসিনার অন্তরে। কারণ এদেরকে তারা বাঁচিয়ে রাখবে। এদেরকে যদি বাঁচিয়ে রাখে, সাধারণ পরিবারের কাউকে রাজনীতিতে ঢুকতে দেয়া যাবে না। কারণ সাধারণ পরিবারের মেধাবী কেউ যদি রাজনীতিতে ঢুকে দেশের সিস্টেম পরিবর্তন করে, রাজনীতিকে পরিষ্কার করে, চারিদিকে ছড়িয়ে দেয়, তাহলে তো দেশের পরিবর্তন হবে। দেশের পরিবর্তন যদি হয় তাইলে তো খোদা আনসারে আস্তাগফিরুল্লাহ, তাইলে তো তাদের ভগবান সন্তুষ্টি হবে না, সরস্বতী সন্তুষ্টি হবে না, মা দুর্গা সরস্বতী এরা তো সন্তুষ্ট হবে না। আপনারা নিজেরা একা একা চিন্তা করেন কত বড় এক ভণ্ডামির মধ্যে আমরা ডুবে আছি। আমার সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে বলি তোমরা গরু খাও না কেন? আমাদের ধর্মে নিষেধ করছে। আমি বললাম এটা ভণ্ডামি, ব্রাহ্মণরা তোমাদের বলদ বানাইছে, ব্রাহ্মণরা সমানে গরুর মাংস খায় না। আমরা খাই নাই, ওকে খাও নাই। তাইলে তোমাদের রুক্মিণীর যখন বিয়া হইছে তখন কত 1 লক্ষ গরু কাটছে, ওই গরুর মাংসটা খাইছে কারা? মুসলমানরা যে খাইছে? খায় নাই। তাইলে এখন এই ভগবানকে সন্তুষ্টি করার জন্য আদিকে মারতে হবে, আবরারকে মারতে হবে, স্নিগ্ধকে মারতে হবে, মাসুদ রুনিকে মারতে হবে, আবু সাইদকে মারতে হবে। বাকি থাকে কারা? বাকি কারা থাকে? তাইলে ওই দেশে সেফ কারা? পরিবারতন্ত্রের আদলে যারা সামনে দাঁড়ায় তারাই সেফ, তাদেরকে মারা যাবে না। আপনারা চিন্তা করে দেখেন, কেউ আমাকে গতকালকে বলেছে ভাই আমার ভাই শরীফ ওসমান হাদির বোন কে জন্য নির্বাচনে দাঁড় করানো হয়।
আমি বলছি এই অভিশপ্ত কথা আমাকে বলবেন না, কারণ গতানুগতিক রাজনীতিতে ঢুকে যদি শরীফ ওসমান হাদির ভাই অথবা বোনকে রাজনীতিতে ঢুকাইয়া নেতা বানানো হয়, ওই নেতৃত্ব কখনো হাদির নেতৃত্বের মতো হবে না। কথাটা মনে রেখেন, কারণ হাদির ভাই অথবা বোন তাদের ভিতরে যদি স্ফুলিঙ্গ থাকে, আগুন থাকে, তারা তাদের যোগ্যতা দিয়ে বেরিয়ে আসবে। হাদির লাশের উপর দিয়ে তাদের কোনো চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি বা মন্ত্রী হওয়ার দরকার নাই। ওই নেতাকে আমি সম্মান করব না। আমাকে কেউ একজন বলেছে হাদির মা অথবা কেউ একজন বেরিয়ে আসবে, কে এমপি ইলেকশনে দাঁড়াবে। আমি বলছি না। তাইলে আমি যে পরিবারতন্ত্রকে ঘৃণা করি, আমি ওই পরিবারতন্ত্রকে কি করে প্রমোট করব? বাংলাদেশের রাজনীতিতে পরিবারতন্ত্র হলো ভারতীয় আধিপত্যবাদের সিঁড়ি। ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে স্থায়ী রূপ দেওয়ার জন্য রাজনৈতিক ইনস্টিটিউশনকে ক্যান্সেল করে পরিবারতন্ত্রকে এস্টাবলিশ করার ষড়যন্ত্র আজ থেকে না, বহু বছর ধরে চলে এসছে। পরিবারতন্ত্র কোন রাজনীতি শিক্ষা দেয় না, পরিবারতন্ত্র গোলামি শিক্ষা দেয়। কারণ ওই পরিবারের ব্যক্তি দেশের গোলামি করার জন্য নিজের ইমান বিক্রি করে, কে বিক্রি করে, নীতিবোধকে বিক্রি করে, কে বিক্রি করে, কে বিক্রি করে। পরিবারতন্ত্র কোন দেশের মুক্তি আনেন, পরিবারতন্ত্র কোন দেশের জনগণকে ভালোভাবে বাঁচতে শিখায় না, পরিবারতন্ত্র কোন আদর্শের জন্ম দেয় না, পরিবারতন্ত্র কোন মানুষকে মানুষের মতো বাঁচতে দেয় না। এবং পরিবারতন্ত্র শিখায় গোলামকে কিভাবে আরো গোলাম করা যায়। কারণ পরিবারতন্ত্রে স্ট্রাগল নাই। উদাহরণ কত দেব আপনাদেরকে? মরহুম সিরাজ শিকদার, ওনাকে মুজিব শেখ খুন করলেন, বাংলাদেশের প্রথম রাজনৈতিক হত্যাকাণ্ড। তখন লোকজনরাই বলেছে সিরাজ শিকদারের বোনকে সুযোগ দেওয়া হোক, ভাইকে সুযোগ দেওয়া হোক, বলছে না? এখন শুনে রাখেন, সিরাজ শিকদারের পরিবারের প্রত্যেকটা লোক ওই লাশটার সাথে, ওই সিরাজ শিকদারের মৃতদেহের সাথে বেইমানি করে কোটিপতি হয়েছে, হয়েছে, কিন্তু তার আদর্শকে তারা কেউ লালন করে নাই। কথাটা মনে রেখে, সিরাজ শিকদারের ভাই, বোন, আত্মীয় স্বজন, ভাইয়ের ছেলে সবাই সুবিধা নিয়েছে, সুবিধার কাছে নিজেদেরকে বিক্রি করেছে। পরিবারতন্ত্র নিয়ে কেউ বলবেন না যে হাদির বোনকে দাঁড় করানো হোক, মাকে দাঁড়া করানো হোক। কারণ কারো ভিতরে যদি স্ফুলিঙ্গ থাকে সেটা বেরিয়ে আসবে। হাদির বোন যদি নেতৃত্বের যোগ্য হয়, সেটাকে নিজের মতো করে দাঁড়াতে দেন, তার যোগ্যতায় সে বেরিয়ে আসুক। আই উইল স্যালিউট দেম, আই উইল ওয়েলকাম দেম। কিন্তু স্রেফ হাদির বোন অথবা হাদির ভাই, স্রেফ জেকবের বোন অথবা জেকবের ভাই, নো। এটা করে বাংলাদেশকে ডোবানো যাবে না, এটা করে বাংলাদেশের অস্তিত্বকে ছোট করা যাবে না। আপনাদেরকে একটা কথা ঠান্ডা মাথায় বলি, প্রত্যেকটা মা বাংলাদেশে, সে তো মা, আমার মা আর সজীব আহমেদ ওয়াজেদের মা অথবা তারেক রহমানের মা, মা তো মা। কিন্তু যেই মুহূর্তে বলা হবে দেশের কোনো পরিবর্তন দরকার, হরতাল করা দরকার, তখন হাদিরা গিয়ে সামনে দাঁড়াবে, নূর গিয়ে সামনে দাঁড়াবে, আসাদুজ্জামান ফুয়াদ গিয়ে সামনে দাঁড়াবে। তাদেরকে আপনারা মেরে ফেলবেন, বেঁচে থাকবে শুধু জয় আর তারেক।
বেঁচে থাকবে তথ্য, বেঁচে থাকবে সামাউমায়, বেঁচে থাকবে ইসরাফিল, নাকি বেঁচে থাকবে কাবিতা ওয়ালরা? একজন মায়ের আকুতি শুনেন, একজন মা কি বলে। আমি আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে, আমি আমার সন্তানের হত্যার বিচার চাই। আমি বিচার চাই, আমি বিচার চাই। এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে। আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ, আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন। কারণ হাদির শেষ ইচ্ছা ছিল যদি মৃত্যু হয় তবু যেন আমার মৃত্যু বিচার হয়।